ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। 13 মাসে 15 বার স্বর্ণের দামের ওঠানামা হয়েছে। এর মধ্যে বেড়েছে 9 বার আর কমেছে 6 বার। সব মিলিয়ে গত বছরের জানুয়ারির তুলনায় এবছর জানুয়ারিতে স্বর্ণের দাম বেড়েছে 23.67%। গত বছরের 4 জানুয়ারি 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 60,361 টাকা। বছর জুড়ে বাড়া কমার মধ্য দিয়ে ডিসেম্বরে এই দাম হয় 73,833 টাকা। নতুন বছরের শুরুতেই আরও এক দফা দাম বাড়ে। 6 জানুয়ারি 1,982 টাকা বাড়িয়ে প্রতি ভরির দর 74,650 টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের বাজারে এমন অস্থিরতার মধ্যেই দামের সাথে মজুরি ও ভ্যাট যুক্ত করতে চায় মালিক সমিতি, যদিও এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আসলে সোনার যে ব্যবসায় সেই মজুরি প্রদান করাটা কিন্তু ব্যবসায়ীদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং সেটিকে যদি সোনার মূল্যের সাথে সংযুক্ত করা হয় সেটি কিন্তু মোটেও যুক্তিসঙ্গত নয়। যেটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন কাগজপত্র, ভ্যাটের ট্যাক্স চালান এগুলো দেবার সময় যেন প্রকৃত সোনার মূল্য, ভ্যাট এবং কারিগরি মজুরি এই সমস্ত বিষয়কে আলাদা আলাদা করে যাতে পুরো বিষয়টা উপস্থাপন করা হয়। আবারও বেড়েছে স্বর্ণের দাম, এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। রাকিব জুয়েল, এই যে বারবার স্বর্ণের দাম ওঠানামা করছে, বছর জুড়ে গত বছর এরকম হয়েছে, আবারও শুরু হয়েছে, তো এর ফলে বগুড়ার স্বর্ণ ব্যবসায়, জুয়েলারি ব্যবসায় কোনো প্রভাব পড়েছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? এভাবে আসলে যে কোনো পণ্যের দামের যদি ওঠানামা হয় সেক্ষেত্রে বাজারে তো এক ধরনের প্রভাব পড়েই। আর স্বর্ণের বাজারে গেল একেবারে করোনার একেবারে শুরু থেকে যদি বলি যে স্বর্ণের বাজার এমনিতেই খুব বেশি অস্থিতিশীল হয়েই ছিল, এবং মাঝে মাঝে খুব একেবারে স্থবিরতাও চলে এসেছিল বাজারে। এর মধ্যে আবারও আরেক দফা অবশ্যই এক ধরনের পরিস্থিতি তো বেসামাল হয়েছেই। আমরা একটু এইখানকার বগুড়ার নিউ মার্কেটে একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলে নিতে চাই যে আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে স্বর্ণের দাম বারবার ওঠানামা, এতে আপনারা কি কি ধরনের সমস্যা ফেস করছেন? আমাদের কাস্টমারের সঙ্গে অনেক কথা বলতে হয়, তারা এই জিনিসগুলোকে মানে কি বলবো, এটা তারা আমাদেরকে বিশ্বাস করতে চায় না যে এরকম আপ ডাউন হচ্ছে কেন, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তো আমরা এটাই তাদেরকে বলি, তারা আমাদেরকে বিশ্বাস করতে চায় না অনেক সময়। ফলে কি মার্কেটে আপনার মানুষের আসা যাওয়া কমেছে? অনেকটা কমে গেছে, কাস্টমার বর্তমানে অনেক কম। এই ওঠানামার কারণে কাস্টমার এখন বর্তমানে অনেক দোকানে কম তারা আসতেছে। ধন্যবাদ। ইব্রাহিম, আপনি শুনছিলেন যে আসলে স্বর্ণের বাজার নিয়ন্ত্রিত হয় আন্তর্জাতিক বাজারের মাধ্যমে। আপনি জানেন, যেটি সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু জানেন না। সেই ক্ষেত্রে এই স্বর্ণের দামের ওঠানামার এই বিষয়, এই অবস্থায় কিন্তু একেবারে খুব জরুরি ছাড়া মানুষ কিন্তু স্বর্ণের বাজারে, স্বর্ণের দোকানে ঢুকছেন না বা কেনাকাটা করছেন না। এর পাশাপাশি আরেকটি বিষয় যে এই দাম যখন খুব কমে যাচ্ছে তখন কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বা ফরিয়া ব্যবসায়ীর উদ্ভব হচ্ছে। তারা কিন্তু সেই সময় অধিক স্বর্ণ কিনে রাখছেন এবং পরবর্তী সময়ে আবার যখন স্বর্ণের দাম বাড়ছে সেক্ষেত্রে তারা কিন্তু সেই স্বর্ণ বাজারে আনছেন বিক্রির জন্য। এই ধরনের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যদিও সারা বাংলাদেশে ব্যবসায়ী সমিতি নিয়ন্ত্রণ করে, তারপরে একটু বলে রাখি যে বগুড়ায় 22 ক্যারেট স্বর্ণ যেটি ভরি প্রতি বিক্রি হচ্ছে এখন বর্তমানে 74,600 টাকা করে, যা আগে ছিল 72,500 টাকা। 21 ক্যারেট স্বর্ণ 71,500 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 69,000 টাকা, এবং 18 ক্যারেট স্বর্ণ 62,700 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 60,700, অর্থাৎ ভরি প্রতি কিন্তু 2,000-এরও বেশি বেড়েছে। এই ছিল সবশেষ বগুড়া থেকে আমার কাছে স্বর্ণের বাজারের খবরাখবর। রাকিব জুয়েল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার অতিথিকেও ধন্যবাদ। স্বর্ণের দামে অস্থিরতা, দাম আরও বাড়বে কি, এ বিষয় নিয়ে এখন তালিকাতার আলাপে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক খান দোলন। এনামুল হক খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি আলোচনায় এসেছে, যে বছর জুড়ে বারবার ওঠানামা করলো, বলা হচ্ছে স্বর্ণের দামে স্বচ্ছতা আনতে এখন ভ্যাট আর মজুরি যোগ করার পরিকল্পনা করছেন আপনারা। তার মানে স্বর্ণের যে দাম পদ্ধতি, এটার মধ্যে অস্বচ্ছতা এখন আছে? না, সরকারকে ভ্যাট দিতে হবে এখানে কোনো দ্বিমত নাই, কিন্তু আমাদের ক্রেতারা এই ভ্যাট দেওয়ার জন্য অনিচ্ছুক।
অর্থাৎ তারা ভ্যাট দিতে ইন্টারেস্টেড না, তারা খুঁজে কোথায় ভ্যাট ছাড়া স্বর্ণের অলংকার ক্রয় করা যাবে। কিন্তু এটা আমরা বিশ্বাস করি কোনো কিছুর বিনিময়ে সরকারকে ভ্যাট থেকে বঞ্চিত করা যাবে না। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সরকারকে সঠিক সময়ে এবং সঠিক ভ্যাট 5%, যেটা অযৌক্তিক ভ্যাট, পার্শ্ববর্তী দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি যেখানে 3% ভ্যাট, আমাদের এখানে 5% ভ্যাট, তবুও এই অযৌক্তিক হলেও এই ভ্যাটটাকে সরকারকে প্রদান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং কাস্টমারদের সাথে প্রতিনিয়ত আমাদের দ্বন্দ্ব হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, বার্গেনিং হচ্ছে, ভ্যাট দিব না, আমাদের বলছে ভ্যাট দিতে হবে। এতে করে আমাদের যারা স্বর্ণের মালিক যারা আছেন, যারা স্বর্ণ বিক্রি করেন, তারা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদের দাবি যে এই গোল্ডের প্রাইসের সাথে যদি আমরা এই মজুরি এবং ভ্যাট যদি আমরা অ্যাড করে দিই, অ্যাড করে যদি দামটা মূল্যায়ন করি, আমরা যদি নির্ধারণ করি, তাহলে আমাদেরকে কাস্টমারদের সাথে এই দ্বন্দ্বে আমাদেরকে পড়তে হয় না। তবে আমরা শুনেছি যে বিভিন্ন মন্তব্য আমরা পেয়েছি, আমরা যেভাবেই দেই না কেন, যখন আমরা ফাইনাল ক্যাশ মেমো করব, ক্যাশ মেমোতে উল্লেখ থাকবে স্বর্ণের দাম কত, মজুরি কত, ভ্যাট কত, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র আমরা এখন চাচ্ছি যে ভ্যাট এবং মজুরি অ্যাড করার জন্য। তবে বিষয় হলো গিয়ে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, আলাপ আলোচনার মাধ্যমে আছে, এবং এটা একসাথে করার পরে এটা কি চিত্র দাঁড়াবে, কি প্রতিক্রিয়া দাঁড়াবে, সেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। যদি ইনামুল এটা হক খান, পক্ষে ধরুন মতামত আপনি বেশি যেটি থাকে, বলছিলেন যে পাশের দেশের চাইতে আমাদের দেশের স্বর্ণের দামের সঙ্গে ভ্যাটটা একটু বেশি, 5%, অথবা ভারতে সেটি 3%, কোথাও 2% বলা আছে। কিন্তু যে প্রক্রিয়া আপনারা আগাচ্ছেন সেটি করা হলে তো ভারতের চাইতে আমাদের দেশে এখানে স্বর্ণের দাম, মানে এন্ড ইউজারের কাছে দাম বেড়ে যাবে, তখন কি করবেন? তখন তো আবার বলবেন যে আমাদের স্বর্ণের দাম বেশি, ভারতের কম। খুব কষ্টের একটা প্রশ্ন এবং বাস্তব একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। দেখেন, ভারতের সাথে কিন্তু আমাদের দেওয়াল দিয়ে কিংবা বিধিনিষেধ আরোপ করে কিন্তু আমরা টিকতে পারবো না। আমাদের তাদের সাথে পলিসি দিয়ে, তাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে আমাদেরকে মানে পলিসির মাধ্যমে কিন্তু আমাদেরকে টিকে থাকতে হবে। এখন যদি আমরা পলিসি যদি আমাদের ভুল হয়, আমাদের এখানে 5% ভ্যাট, ওদের এখানে 3% ভ্যাট, স্বাভাবিক ব্যাপার। আমাদের এখানে কোনো ধনী শ্রেণীর মানুষ এখান থেকে ক্রয় করে না, এবং মধ্যবর্তী শ্রেণীর যারা ক্রেতা আছেন তারাও কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত, এখান থেকে কেনার জন্য ইন্টারেস্টেড না। কারণ দেখেন, এক ভরি তারা একজন টুরিস্ট, আপনি সেখানে ভ্যাট ফ্রি আওতায় তারা স্বর্ণ ক্রয় করতে পারে। আর আমাদের দেশে ক্রয় করতে গেলে আপনার 1 লক্ষ টাকার স্বর্ণ ক্রয় করতে গেলে 5,000 টাকা দিতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকারের সাথে আমরা কথা বলেছি। আগামী মাসে আপনার আগামী বাজেটে এটাকে যে কোনো ভাবে এটা কমাবার জন্য আমরা সরকারকে বলেছি। কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, 2,000 টাকা হলে ভারতে যাওয়া যায়, 10,000 টাকা হলে ভারত থেকে ঘুরে আসা যায়। কাজে এখানে গেলে যে কেউ 100 গ্রাম স্বর্ণ আপনি বিনা ট্যাক্সে এই দেশে নিয়ে আসতে পারে, ট্যাক্স লাগে না, ভ্যাট লাগে না। কাজে আমরা কিভাবে টিকে থাকবো ভারতের সাথে? এই যে আমাদের না, ঠিকই বলেছেন, টিকে থাকার জন্য এই সুবিধাগুলো তো সরকারের কাছ থেকে আদায় করতে চাচ্ছেন আপনারা, হয়তোবা সেটি পেরেও যাবেন। কিন্তু যে অভিযোগ দীর্ঘদিন ধরে যে দেখেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিন্তু গত বছর চরমভাবে ওঠানামা করেছে, আমরা আমাদের দেশের বাজারেও তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে অভিযোগটি আপনাদের বিরুদ্ধে বারবার ওঠে যে আন্তর্জাতিক বাজারে যদি সকালবেলা দাম বাড়ে, আমাদের এখানে সকালবেলায় অথবা সন্ধ্যার মধ্যে দাম বেড়ে যায়, অথচ আমাদের যে স্বর্ণের যে বাজার সেটা কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে হয় না, মাত্র 10% আমদানি হয়, বাকিটা অন্যভাবে ম্যানেজ করা হয়। এইটি কেন করেন? এর সঙ্গে আসলে কি সঙ্গতি হয়? কথাটা ভুল। আমি আপনাকে বলি, প্রতিদিন আমাদের ব্যাগেজ রুলের আওতায় 8 থেকে 10,000 ভরি স্বর্ণ এই দেশে আসে। এই স্বর্ণটা কিন্তু বিদেশ থেকে ক্রয় করিয়ে আনা হয়, তাই না? কাজে আমাদের দেশে আপনার প্রতিনিয়ত কিন্তু বিদেশ থেকে বৈধ পথে আপনার বিপুল পরিমাণ স্বর্ণ কিন্তু কোভিডের আগে এখানে প্রবেশ করেছে, এখনো প্রবেশ করছে, পরিমাণে কম। কিন্তু আপনার আমাদের দেশে যে আমাদেরকে যে অভিযোগ করা হচ্ছে যে আমরা স্বর্ণের বাজার উঠানামা করাতে আমরা সঠিক সময় করি, এটা কিন্তু ঠিক না। আমরা চাই, সবাই চায় যে একটা স্ট্যাবল বাজার। স্ট্যাবল বাজার যদি না থাকে, ক্রেতা সাধারণ কিন্তু এখানে বাজারমুখী হয় না। ক্রেতা সাধারণকে বাজারমুখী করার জন্য আমরা অনেক সময় স্বর্ণের বাজার বেড়ে গেলেও অনেক দেখে শুনে চিন্তা করে বাজারটা আবার ব্যাক করে কিনা সেটা বিশ্লেষণ করে তারপর কিন্তু আমরা স্বর্ণের বাজার বাড়াই। দেখেন, এইবার যে স্বর্ণের বাজার বাড়িয়েছি, আপনি দেখেন স্বর্ণের বাজার বাড়ানো উচিত ছিল অন্তত পক্ষে 15 দিন আগে আপনার বাজার বাড়ানো উচিত ছিল, কিন্তু আমরা 15 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, বাজারটাকে কিন্তু আমরা বাড়াই নাই। কিন্তু আর যখন দেখি যে আমাদের আর অবস্থা মানে বেগতিক, লসের পর লস হচ্ছে, তখন বাধ্য হয়ে আমরা 2,000 টাকা বাড়িয়েছি, এবং বাড়ানোর সাথে সাথে কিন্তু বাজারে কিন্তু এফেক্ট হয়েছে, ক্রেতা সাধারণ কমে গিয়েছে। এটাতে কিন্তু আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কিন্তু আমরা এক স্টেবল বাজার চাই।
কিন্তু বাজার দাম বৃদ্ধি হোক বেড়েছে, সেটা সে কিন্তু আমরা বাড়তি চাই না। দামটা নিশ্চয়ই ব্যবসায়ীরাই পারবেন। কিন্তু একটি বিষয় যে আপনি বলছেন একটি স্থির বাজার, সুস্থির স্টেবল বাজার দরকার, তার জন্য আসলে কি করা দরকার আপনার পরামর্শটা জানতে চাই। শেষ প্রশ্ন আপনার কাছে। দেখেন, আমাদের কোনো হাত নাই এটা, এটা আমরা স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নাই। কাজে আমাদেরকে সমন্বয় করার ক্ষমতাই শুধু আমাদের আছে। কাজে আমাদের বিশ্বের অস্থিরতার দিকে তাকিয়ে থাকতে হয়। দেখেন, এখন মার্কিন নির্বাচন নিয়ে, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা এখন মূল কারণ। যে প্রেসিডেন্টকে যে প্রত্যয়ন করবে সিনেটররা, এটা নিয়ে এখন মূল টেনশন। এই টেনশনের কারণে বাজার ধরেন গত 1 মাস যাবত অস্থিরতা বিরাজ করছে। আমার বিশ্বাস যে আপনার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলটা যদি একটি সঠিক সমাধান হয়ে যায় ইমিডিয়েট, আজকে এনামুল হক খান আন্দোলন, এই প্রশ্নটি আমার একটু আগেই করা উচিত ছিল, যেহেতু মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা বদল নিয়ে একটু এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। যে অস্থিরতা চলছে, এর ফলে কি স্বর্ণের বাজারে আরো অস্থিরতা তৈরি হতে পারে? একটু সংক্ষেপে জানতে চাই। যদি এটা স্থায়ী হয়, তাহলে এই স্থিরতা আরো বাড়বে, ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। যদি এটা আজকে বা কালকের মধ্যে যদি সমাধান হয়ে যায়, বাজারে স্থিতিশীলতা আসবে, আপাতত স্থিতিশীলতা আসবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমার বলছি। জি, এনামুল হক আন্দোলন, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। ধন্যবাদ। তালিকাতে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এনামুল হক আন্দোলন জুয়েলার্স সমিতির সভাপতি যোগ দিয়েছিলেন তালিকাতে। এবার যাচ্ছি পরের খবরে। করোনা ভাইরাস মহামারীতে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে আছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে 1.6% নামতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের জানুয়ারি সংখ্যায় বলা হয়েছে, মহামারীতে বিশ্বব্যাপী কমবে তৈরি পোশাকের চাহিদা। এ খাত থেকে তাই বাংলাদেশের রপ্তানি আয় কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যেসব দেশের প্রবৃদ্ধি অভ্যন্তরীণ উৎসের পরিবর্তে বহির্বিশ্বের চাহিদার উপর নির্ভরশীল, সেই দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার কঠিন হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সরকারের প্রণোদনা ও বৈধ পথে অর্থ পাঠানো বৃদ্ধি এবং অভিবাসীদের জমানো টাকাসহ ফিরে আসায় মহামারীর মধ্যেও বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে। তবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি শ্লথ হওয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশের প্রবাসী আয়ে ভাটা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। টালিখাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। পুঁজিবাজারে অলস পড়ে থাকা 21,000 কোটি টাকা বিনিয়োগের নীতিমালা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আজই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে। এই তহবিলের নাম হবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবলিশমেন্ট ফান্ড অফ বিএসইসি। এই তহবিলের জন্য 20,039 লাখ টাকার তথ্য একত্রিত করা হয়েছে। এর মধ্যে নগদ 956 কোটি 10 লাখ টাকা এবং 2020 সালের 2রা ডিসেম্বরের বাজার দর অনুযায়ী বোনাস শেয়ারে 19,986 কোটি 28 লাখ টাকা। নিয়ম অনুযায়ী বছর শেষে বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড পৌঁছে দেয় কোম্পানিগুলো। ব্যাংক হিসাব বা ঠিকানা ভুল থাকলে লভ্যাংশ পান না শেয়ার হোল্ডাররা। পরে অভিযোগের ভিত্তিতে যাতে দেনা পরিশোধ করা যায়, সেজন্য আলাদা হিসাব খুলে এই টাকা জমা রাখে কোম্পানিগুলো। অলস পড়ে থাকা এই টাকা দিয়ে পুঁজিবাজারের উন্নয়ন করতে চায় বিএসইসি। তবে যে কোনো সময় আবেদনের মাধ্যমে পাওনা টাকা তুলতে পারবেন বিনিয়োগকারীরা। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু হয়েছে বৃহস্পতিবারের লেনদেন। জানিয়ে দিচ্ছে এই মুহূর্তের সর্বশেষ লেনদেনের তথ্য। আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা এখন প্রধান সূচক ডিএসসি এক্সে আমরা দেখতে পাচ্ছি। বাকি দুটি যে সূচক ডিএসসি এস এবং ডিএসসি 30, সেইখানে কিন্তু নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 5,642 পয়েন্ট আমরা দেখছি ডিএসসি এক্সে প্রধান সূচক। এটি 5,700 পয়েন্ট পর্যন্ত ছুঁয়েছিল সকালবেলা যখন লেনদেন শুরু হয়। তারপরে কিন্তু আমরা দেখছি যে ক্রমাগত সূচকটি পড়তির দিকে এবং এর যথেষ্ট কমেছে, যদিও প্রধান সূচক এখনও উপরের দিকেই আছে। ঢাকার বাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 1128 কোটি টাকা। হাত বদলা শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 206টির, কমেছে 97টির, অপরিবর্তিত আছে 57টি কোম্পানির শেয়ারের দাম। এবার একটু আমরা এক নজরে দেখে নেব টপ 20 শেয়ার গ্রুপের মধ্যে লেনদেনে এগিয়ে আছে কোন কোম্পানিগুলো। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। সর্বশেষ লেনদেন হচ্ছে 39 টাকা 8 পয়সায়।
যেটি আজকে 41 টাকা পর্যন্ত উঠেছিল। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 83 কোটি টাকা এই কোম্পানিটির। 2 নম্বরে আছে বেক্সিমকো। বরাবরই বেশ কদিন ধরে বেক্সিমকো ফার্মা এই কোম্পানিগুলো এগিয়ে আছে লেনদেনের জায়গা থেকে, টিকার খবরের কারণে মূলত এটি হয়েছে, এবং বাজারে লেনদেনের যে সার্বিক স্ফীতি তার জন্য এই কোম্পানিগুলোর ভালো অবস্থার কথা বলা হয়। আইএফআইসি 3 নম্বরে আছে। 4 নম্বরে আছে রবি। গতকালকে এটি একদম শুরুর দিকে ছিল, নতুন করে তালিকাভুক্ত হয়েছে এবং এটি লেনদেন বেশ ভালো হচ্ছে। তারপরে 5 নম্বরে আছে বেক্সিমকো ফার্মা। এই হচ্ছে ঢাকার বাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ব্যবসা বাণিজ্যের সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।